আমার জিন শ্বশুর শাশুড়ি প্রথমবারের মতো আমাদের বাড়িতে আসবে, আর আমি তাদের আপ্যায়নের জন্য 4টা কচি পাঠা ও বড় বড় অনেকগুলো মাছ, অনেক বেশি পরিমাণ মিষ্টি কিনে রেখেছি। আমার পরিবউ আমাকে আগেই বলে রেখেছিল তারা নাকি কচি পাঠা এবং বড় বড় মাছ জ্যান্ত অবস্থায় খেতে পছন্দ করে, যার কারণে আমি হাট থেকে 4টা কচি পাঠা ও বড় বড় মাছ এবং মিষ্টি কিনে নিয়ে এসেছি। আমি খুবই এক্সাইটেড। আমি জানি না তারা কিভাবে আসবে, তারা কি মানুষের রূপে আসবে নাকি ভয়ঙ্কর কোনো রূপে আসবে। তবে আমি এটা জানতে পেরেছি তারা অনেকগুলো জিন একসাথে আসবে। সন্ধ্যা হওয়ার পর থেকেই আমি মোটামুটি সবকিছু কাজ গুছিয়ে নিয়েছি। আনুমানিক রাত 8টার দিকে আমি আমার রুমে প্রবেশ করি। তারপর আমি আমার বউকে বলি, তোমার বাবা মা তো এখনো আসলো না, তারা কখন আসবে? আমার বউ আমাকে বলে, এত উতলা হইও না, তারা আসবে, সময় হলেই আসবে। আমি যতটুকু জানতে পেরেছি তারা রাত 10টার দিকে আসবে। তুমি সেভাবেই প্রিপারেশন নাও। আর তোমাকে যেগুলো বলছিলাম সবকিছু কি এনেছো? আমি তখন বললাম, হ্যাঁ, আমি সবকিছুই রেডি করে রেখেছি। আমার রুমের বাইরে থেকে আমার বড় মামা আমার নাম ধরে ডাকলো। আমি তারপর বাইরে বের হই। বাইরে বের হওয়ার পর আমার মামা আমাকে জিজ্ঞাসা করলো, কি রে, তোর শ্বশুর শাশুড়ি তো এখন আসলো না, কখন আসবে? আমি তখন আমার মামাকে বলি, মামা এত উতলা হয়েছে কেন, একটু ধৈর্য ধরো। আসলে বন্ধুরা, আমার মামা খুবই এক্সাইটেড। আর আমার বড় মামাকে আমি নিজেই আসতে বলেছিলাম। আমাদের আত্মীয়ের মধ্যে আমার বড় মামা ছাড়া আর কেউ জানে না আমার বউ যে একটা পরী। আর আমার বড় মামা তিনি আমাদের সম্পর্কের সবকিছু জানেন। কাজেই আমি চিন্তা করেছি এত বড় একটা অনুষ্ঠান আমাদের বাড়িতে হচ্ছে, আমি একা একা সবকিছু সামাল দিতে পারবো তো? আর যার কারণেই আমি আমার বড় মামাকে আসতে বলেছিলাম। তিনিও চলে এসেছে সঙ্গে সঙ্গেই। কাজেই আমরা দুজন মিলে সবকিছু গুছিয়ে নিয়েছি। তবে আমার বাবা মা খুবই চিন্তিত। তাদের মুখের দিকে তাকিয়ে আমি যেটা বুঝলাম তারা খুবই টেনশনে আছে। এটা তো আসলে টেনশনের কথা, তাই না? একটা বাড়িতে যখন অনেকগুলো জিন আসে তাদেরকে নিয়ে স্বাভাবিকভাবে সকল মানুষেরই চিন্তা হওয়া স্বাভাবিক। এর আগে তো কখনোই এত পরিমাণ জিন আমাদের বাড়িতে আসে নাই। আনুমানিক রাত 9টার দিকে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি। তারপর অপেক্ষা করতে লাগি কখন আমার আত্মীয় স্বজনগুলো আসবে, মানে আমার শ্বশুর শাশুড়ি আসবে। বন্ধুরা, ঘড়ির কাঁটা যখন ঠিক 10টা 5 মিনিট, তখন আচমকা আমাদের বাড়ির উপর দিয়ে এক ধরনের ঝড় বয়ে যেতে শুরু করলো। আকাশে কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই, আশেপাশের কোনো গাছপালা বিন্দুমাত্র নড়তেছে না, কিন্তু আমাদের বাড়িতে যেন এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। গাছপালা প্রচুর পরিমাণ নড়াচড়া করতেছে। আমাদের বাড়ির পাশে যে নদীটা, সেই নদীর পানিগুলো উত্তাল অবস্থায় আছে। আমি তো ভয় পেয়ে যাই, প্রচণ্ড ভয় পেয়ে যাই। সেই সময় আমি এবং আমার মামা বাইরে বসেছিলাম। আমরা খুবই ভয় পেয়ে যাই, সঙ্গে সঙ্গে রুমের মধ্যে প্রবেশ করি। দৌড়ে পরিটির কাছে যাই। যাওয়ার পর বলি, এটা কি হচ্ছে আমাদের সাথে? কোনো রকম মেঘ নাই, বৃষ্টি নাই, আশেপাশে সবকিছু নীরব, কিন্তু আমাদের বাড়ির উপর দিয়ে এত জোরে বাতাস বয়ে যাচ্ছে কেন? তখন আমার বউ আমাকে বলে, তুমি ভয় পেও না, তুমি তো জানো না আমার ভুল হয়েছে, তোমাকে আগে বলা উচিত ছিল। এটা আমার বাবা মা সিগন্যাল দিচ্ছে, তারা হয়তোবা আমাদের আশেপাশে চলে আসছে, আর কিছু সময়ের মধ্যেই তারা আমাদের বাড়িতে পৌঁছাবে। তুমি ভয় না পেয়ে তাদের আপ্যায়নের ব্যবস্থা করো। তারপর আমি রুম থেকে যেয়ে আমার মামা এবং আমার বাবা মাকে বুঝিয়ে বলি যে তোমরা ভয় পেও না, আমার শ্বশুর শাশুড়ি তারা যা আসতেছে, তারা হয়তোবা আমাদের বাড়ির আশেপাশে চলে আসছে, এটা তারা এক ধরনের সিগন্যাল আমাদের জন্য পাঠাচ্ছে। কাজে আমাদের ভয় পেলে চলবে না। তার মেয়ে তো আমার বউ, তারা তো আমাদের আত্মীয়, তারা তো কখনোই আমাদের ক্ষতি করবে না, তাই না? তোমরা স্বাভাবিক থাকো, যার যে কাজ সেগুলো করতে থাকো। কিছু সময়ের মধ্যেই তারা কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। এরপর আমি, আমার মামা আবারও আমাদের উঠানে চেয়ারের উপর বসে থেকে অপেক্ষা করতে লাগলাম। আমরা দেখতে লাগলাম ক্রমান্বয়ে এই বাতাসের পরিমাণটা আরো বেড়েই চলেছে। মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় শুধুমাত্র আমাদের বাড়ির উপর দিয়েই বয়ে চলতেছে। এতটাই তীব্র ঝড়, আমার বাড়ির আশেপাশে যে সকল গাছ ছিল, কিছু গাছ থেকে ডালপালা ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। আমাদের উঠানের উপরে একটা নারিকেল গাছ ছিল, অনেকগুলো পাকা নারিকেল এই বাতাসের মধ্যে আমাদের উঠানের উপর ধাপ ধাপ করে পড়ে যাচ্ছে। কাজেই আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা আবারও আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তারপর সেই পরীটিকে আমি বললাম, এটা কি হচ্ছে, এটা থামাও না, এটা তো আমাদের বাড়িঘর সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। এটা কি ধরনের সিগন্যাল? আর সিগন্যাল দেওয়ার তো আমি কোনো মানে বুঝি না। আমরা তো জানি যে তারা আসতেছে, তাহলে আমাদের সিগন্যাল দিতে হবে কেন? তখন সেই পরীটি বলল, আমার বাবা মা যে আসতেছে
এবং অনেকগুলো সদস্য নিয়ে আসতেছে, এর প্রভাব কিছুটা হলেও আমাদের বাড়ির উপর পড়বে। আমরা তো তোমাদের মতো সাধারণ মানুষ না, আমরা জিনজাতি। আমরা না চাইলেও আমাদের প্রভাব এই পৃথিবীর মধ্যে কিছুটা হলেও পড়ে। কাজেই এতটুকু তোমাকে সহ্য করতেই হবে। আর কিছু সময় পর এই ঝড়টা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমি এবং আমার মামা আবারও বাইরে বের হলাম। মিনিট 5 পর ধাম করে ঝড় যেন থেমে যায়, একদম শান্ত নীরব হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই আমাদের বাড়ির আশেপাশে যে সকল গাছ ছিল একটা পাতাও আর নড়াচড়া করতেছে না। এজন্য আচমকা সবকিছু থেমে যায়। তারপর আমি কিছু ঘোড়ার ডাক শুনতে পাই। ঘোড়া যখন ডাকে তখন কেমন ধরনের একটা সাউন্ড করে, সেই সাউন্ড আমাদের কাছে আসতে থাকে। আমি তখন বুঝতে পারি না যে এই সাউন্ডটা আসলে কিসের। তারপর দেখি আমার বউটি তার রুম থেকে বেরিয়ে আসে। আসার পরে আমাকে বলতেছে, তোমরা প্রস্তুত হও, আমার বাবা মা কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতে প্রবেশ করবে। বন্ধুরা, তারপরেই আমি এবং আমার মামা আমাদের যে নদীর পাড়টায় পাড়ের কাছাকাছি পৌঁছাই। নদীর পাড়ের সাথে যেহেতু আমাদের বাড়িটা অবস্থিত, কাজেই নদীর পাড় আর আমাদের উঠান অনেকটা সেম বলা চলে। তারপর আমরা দেখতে পারি আনুমানিক 30 থেকে 40টা ঘোড়া যখন আকাশ থেকে নিচের দিকে নামতেছিল, তখন দেখতে পাচ্ছিলাম ঘোড়াগুলো অনেক ছোট, আস্তে আস্তে অনেক বড় আকৃতির রূপ ধারণ করে এবং সবগুলো ঘোড়া আমাদের যে পাশে নদী ছিল এই নদীর পানির উপর ল্যান্ড করে। মনে হচ্ছে নদীর পানি যেন একটা মাটি, আর সেই মাটির উপরে এসে ঘোড়াগুলো আস্তে করে বসে পড়ে। আমি অবাক হয়ে যাই, এরকম একটা নদীর পানির উপর কিভাবে ঘোড়াগুলো অবস্থান নিতে পারে। তারপর আমি দেখলাম সেই ঘোড়াগুলো নদীর পানির উপর হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা সময় আমাদের বাড়ির দোপায় এসে পৌঁছালো। তো এতগুলো ঘোড়াকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, কি ব্যাপার, তারা তো মানুষ আকৃতিতে আসার কথা আমাদের বাড়িতে, তারা কেন ঘোড়ার আকৃতিতে আমাদের বাড়িতে আসলো? তাহলে আমি তাদের সাথে কথা বলবো কিভাবে? আমি যখন এই সকল চিন্তা করতেছিলাম তখন দেখতে পেলাম তাদের দলের মাঝে 2টি ঘোড়া, যারা কিনা সাদা আকৃতির, দেখতে অনেক সুন্দর এবং খুবই সাদা, একদম সাদা ঘোড়া। আর বাকি যে ঘোড়াগুলো ছিল এরা কেউ লালচে বর্ণের, কেউ কালো বর্ণের। আমার বোঝার বাকি রইল না এই সাদা 2টি ঘোড়াই হলো আমার শ্বশুর এবং আমার শাশুড়ি। কিছুক্ষণের মধ্যেই সবগুলো ঘোড়া মানুষ আকৃতির রূপ ধারণ করলো। আমার চোখের পলকেই সবগুলো ঘোড়া যেন মানুষের রূপ ধারণ করলো। দেখতে অনেক লম্বা লম্বা মানুষের মতো। প্রতিটা ঘোড়ার শরীরে ছিল অনেক বড় বড় জুম্বার মতো পোশাক এবং মাথায় ছিল পাগড়ির মতো কিছু একটা। মুখ ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে আমার শ্বশুর শাশুড়ির মুখটা খুবই স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি প্রথমবার তাদের মুখ যেভাবে দেখেছিলাম, যেরকম আকৃতিতে দেখেছিলাম, হুবহু আমি সেভাবেই দেখতেছি। তাদের নাকটা অনেক উঁচু, ঠোঁটটা অনেক চওড়া, আর চেহারাটা অনেকটা সরু। আমি সেভাবেই তাদের দেখতে পাচ্ছিলাম। তারপর সেই পানিতে তারা হাঁটতে হাঁটতে একটা সময় নদীর পাড়ের মধ্যে পৌঁছায় এবং আমাদের বাড়ির উপর চলে আসে। আসার সঙ্গে সঙ্গেই আমার শ্বশুর এবং আমার শাশুড়ি আমাদেরকে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে তাদের সালামের জবাব দেই, আমরাও বলি ওয়ালাইকুম আসসালাম। তারপর আমার বউ তার বাবা মার কাছে যায় এবং তাদেরকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ জড়িয়ে ধরে তারা যেন তাদের ভাষায় কিছু একটা কথা বলতেছিল। আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু তারা যে কোন ভাষায় কথা বলতেছিল আমি জানি না। তখন আমি বুঝতে পারলাম তারা যে ভাষায় কথা বলতেছে এটা তাদের শুধুমাত্র নিজস্ব ভাষা। এই ভাষা বোঝার মতো কোনো মানুষের পক্ষে সম্ভব না। তো যাই হোক, তারা তাদের নিজেদের মধ্যে কথা বলা শেষে আবারও বাংলায় কথা শুরু করলো। তখন আমি বলতেছিলাম, আপনারা সবাই ভালো আছেন তো? আমার কথার প্রেক্ষাপটে আমার শ্বশুর আমাকে বলতেছিল, বাবা আমরা অনেক ভালো আছি, তোমরা ভালো আছো? আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার সাথে কথা বলল, আমার বড় মামার সাথে কথা বলল। আমার বড় মামার দেখে অবস্থা খুবই কাহিল, তার মন টন খুবই ছোট হয়ে গিয়েছে। এত সময় আমাদের সাথে যে ঘটনাটা ঘটলো, বেচারা খুবই ভয় পেয়ে গিয়েছে। ছোটবেলা থেকে আমার বড় মামা এই সকল জিনিসটা খুবই ভয় পায়। আমি অনেক রিকোয়েস্ট করে তাকে নিয়ে এসেছি, বলেছিলাম যাওয়ার সময় কিছু অর্থ তোমাকে দিব। আমার শ্বশুর শাশুড়ি আসবে, তারা তো নিশ্চয়ই খালি হাতে আসবে না। এই লোভে পড়েই আমার মামা মূলত এসেছে। তো যাই হোক, আমি তাদেরকে বলি, আপনারা আসুন আমাদের রুমের মধ্যে প্রবেশ করুন। তখন তারা বলে, বাবা তোমার রুমের মধ্যে প্রবেশ করব না, আমরা তো অনেকজন, এতজন রুমের মধ্যে আটবে না, তুমি এখানে বসার কোনো ব্যবস্থা করো। তারপর আমার রুমের মধ্যে, আমার বাবার রুমের মধ্যে কিছু চেয়ার ছিল, সেগুলো নিয়ে আসি। আর ভালো চেয়ারগুলোতে আমার শ্বশুর শাশুড়িকে বসতে দেয়, তারা বসে। আর কিছু চেয়ার ছিল সেগুলোতে তাদের সহকারী জিন বসে এবং আরো কিছু জিনগুলো তারা দাঁড়িয়েছিল। তাদেরকে বসার জন্য আমি একটা পাটি নিয়ে এসে দেই। কিছু জিন বসে আর কিছু জিন বসে না। আর কিছু জিন তারা কিনা নদীর পাড়েই দাঁড়িয়েছিল পাহারাদার হিসাবে। তারা আর আমাদের বাড়ির উপর আসে না, সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল।
আমার শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে এসেছে, তারা কি খালি হাতে আসবে? মোটেও নয়। তারা আমাদের জন্য অনেক বেশি পরিমাণ ফলমূল নিয়ে এসেছিল, যেগুলোর মধ্যে ছিল আপেল, কমলা, বেদনা, ডালিম থেকে শুরু করে যত প্রকার ফল আছে সবগুলোই একটা বক্সের মধ্যে নিয়ে এসেছিল, এবং তার সাথে সাথে অনেক বেশি পরিমাণ সন্দেশ নিয়ে এসেছিল। সেগুলো আমাদেরকে দেয়, আমরা সেগুলো নিয়ে আমাদের রুমের মধ্যে নিয়ে যাই। তারপর আমার বউ আমাকে এসে বলতেছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমি বললাম কি খাবারের ব্যবস্থা করব? মাছ দিব নাকি এখন সেই পাঠাগুলো নিয়ে আসবো? তখন আমার বউ আমাকে বলল, না, এখন এগুলো দরকার নাই, আপাতত যে মিষ্টিগুলো নিয়ে এসেছো সেগুলোই ভাগ ভাগ করে সবাইকে খেতে দাও। তারপর ওই যে আমি আনুমানিক 15 থেকে 20 কেজি মিষ্টি নিয়ে এসেছিলাম, আবার কিছু প্লেটও নিয়ে এসেছিলাম। সেই প্লেটগুলোতে আমি মাথা গুনে সেই প্লেটগুলো সাজিয়ে দিই। আনুমানিক এক একটা প্লেটে 20 থেকে 22টা করে মিষ্টি পড়ে। সেই মিষ্টিগুলোই আমি প্রত্যেকটা জিনকে খেতে দিই। সবাই আস্তে আস্তে খেতে শুরু করে। আমার শ্বশুর শাশুড়ি সেগুলো খেতে শুরু করে। সেই পরিটির বাবা মা তৃপ্তি সহকারে মিষ্টি খায় এবং বলে, বাবা এই মিষ্টি কোথা থেকে এনেছো? অনেক সুস্বাদু, অনেক দিন পর এরকম মিষ্টি খেতে পারলাম। আমি বুঝতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি অনেক মজা করেই মিষ্টিগুলো খেয়েছে। কাজেই আমার রুমের মধ্যে আরও কিছু মিষ্টি ছিল, ওগুলো আলাদা ছিল। আমি সেগুলো নিয়ে এসে শুধুমাত্র আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে দিলাম। তারপর সেগুলো তারা খেয়ে ফেললো। প্রথমে তারা সেগুলো নিতে চায় নাই, কিন্তু মিষ্টির লোভ তারা সইতে পারে নাই, আমি জানি। তারপর আমি জোর করে তাদেরকে দিলাম। তারপর সেগুলো তারা তৃপ্তি সহকারে খেলো। আমার শ্বশুর আমাকে বলল, বাবা তুমি আমার পাশে বসো। আমি তারপর তার পাশে বসি। তার মেয়েকেও আমার পাশে বসায়, অর্থাৎ আমার বউকে পাশে বসায়। বসানোর পর আমাদের সাথে দীর্ঘ সময় কথা বলে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? তোমাদের কি কোনো সমস্যা আমাকে বলো। আমি তো সঙ্গে সঙ্গে বলি যে বাবা আমাদের কোনো সমস্যা নেই, আপনি আমাদের জন্য দোয়া করিয়েন। তারপর তারা বলতেছিল, তাহলে তোমরা আমাদের বাড়িতে যাবা কবে? আমি বলতেছিলাম, আপনাদের ওখানে না গেলে হয় না, আমার কেমন যেন মন টেকে না আপনাদের ওখানে, আমরা তো এখানে ভালো আছি। তখন আমার শ্বশুর বলতেছিল, তা কি করে হয় বাবা, আমরা তো আজকে আসলাম তোমাদের বাড়িতে, কিন্তু আমার মেয়ে তো আমাদের রাজ্যে যাবে, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ তা ঠিক, তবে সমস্যা নেই, সময় হলে আমি আর আপনার মেয়ে দুজন মিলে আপনাদের রাজ্যে ঘুরতে যাব। তো যাই হোক, তারা অসংখ্য কথা আমাদের সাথে বলল। তারপর তারা আমার বাবা মার সাথেও কথা বলল। আমার বাবা মার সাথে তারা এমনভাবে কথা বলতেছিল তারা যেন অবিকল মানুষ। তারপর আমার মামার সাথেও কথা বলল, কিন্তু আমার মামা কিছুটা ভয় পাচ্ছিল, যার কারণে আমার মামার সাথে অত বেশি পরিমাণ কথা বলে নাই। তো বন্ধুরা, এবার হলো খাবারের পর্ব। আর এই পাঠার গন্ধে আমি বুঝতে পারতেছিলাম বাকি যে জিনগুলো আসছে তাদের মুখ দিয়ে যেন এক ধরনের লালার মতো কিছু বের হচ্ছিল, মানে অনেক বেশি পরিমাণ ক্ষুধা লাগতেছিল তাদের, আমি বুঝতে পারতেছিলাম। তখন আমার বউ আমাকে বলতেছিল, এখন আর দেরি না করে তাদেরকে খাবারের ব্যবস্থা করো। আমি বললাম যে এটা কিভাবে খাবারের ব্যবস্থা করব? আমি তো জানি না তোমার বাবা মারা এটা কিভাবে খায়, এখন কি করব? তখন আমার বউটি বলতেছিল, তোমাকে কিছু করার দরকার নেই, আমার বাবা মা সম্ভবত এখন তোমাদের বাড়িতে এমতো অবস্থায় মাংস খাবে না। আমি বললাম, কি বলো? তোমার বাবা মার জন্য আমি এত বড় আয়োজন করলাম, 4টা কচি পাঠা কিনে আনলাম, বড় বড় মাছ কিনে আনলাম, যেগুলো এখনো পানিতে জিয়ে রেখেছি, তারা নাকি কাঁচা খেতে পছন্দ করে, এই জন্য তারা খাবে না কিছু, এটা কোনো কথা? তখন আমি বললাম, আসো আমার সাথে, দেখি কথা বলি তারা খাবে কিনা। তারপর আমি তাকে নিয়ে আমার শ্বশুর শাশুড়ির কাছে গেলাম, যে বললাম যে আমি আপনাদের জন্য 4টা কচি পাঠার ব্যবস্থা করেছি, আর আপনাদের কিছু প্রিয় মাছ যেগুলো এখনো তাজা আছে আমি ব্যবস্থা করেছি, আপনারা দয়া করে সেগুলো কখন খাবেন আমাকে জানান, আমি সেগুলো ব্যবস্থা করব। তখন আমার শ্বশুর শাশুড়ি বলতেছিল, বাবা আমরা কিছু খাবো না, আমরা খেয়ে এসেছি, আর তুমি যে আপ্যায়নটা আমাদের করলা আমরা খুশি, অনেক দিন পর আমরা মন প্রাণ ভরে মিষ্টি খেয়েছি, আমরা আর কিছু খাবো না, আমাদের সহকারী যে সকল জিনগুলো আছে তুমি তাদেরকে খাওয়ার ব্যবস্থা করো। আমি কিছুতেই তাদেরকে খাবারের জন্য রাজি করাইতে পারলাম না। আমি বুঝতে পারতেছিলাম তারা অনেকটা লজ্জা পাচ্ছিল, আমাদের সামনে কিভাবে জ্যান্ত পাঠা খাবে তারা, কাজেই তারা চাচ্ছিল না আমাদের বাড়িতে এরকম কিছু করার। তো যাই হোক, আমি আমার বউকে বললাম, তোমাদের যে সহকারী জিনগুলো আছে আমি তাদেরকে কিভাবে খাবারের ব্যবস্থা করব, বলো আমি কিভাবে তাদেরকে দিব। তখন সে আমাকে বলল, তোমাকে এত কষ্ট করার দরকার নেই, 4টা যে পাঠা আছে এই 4টা পাঠা আমাদের বাড়ির পিছনে বেঁধে রেখে আসো, আর যে সকল মাছগুলো আছে এগুলো পানি থেকে তোলো, এই মাছগুলো পাঠার কাছে রেখে দাও, তারপর তারা যে সেখানে যে দল বেঁধে খাবে।
আমাদের এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, যাদের খাওয়ার তারা এমনি খেয়ে ফেলবে। আমি বললাম ঠিক আছে। তারপর আমি মামাকে ডাক দিলাম, বললাম মামা একটা কাজ করতে হবে, তাড়াতাড়ি আসো। তারপর মামা এসে বলল কি হয়েছে, কি করব, সব কাজ তো করে দিয়েছি, আর কি কাজ করতে হবে আমার। মামাকে বললাম মামা তুমি এভাবে কথা বলতেছে কেন? তো মামা ভয় পাচ্ছিল, বলতেছিল আমি আগে যদি জানতাম তোর বাড়িতে কখনোই আসতাম না, আমি খুবই ভয় পাইতেছি আর তুই আমার কাজের কথা বলতেছিস। মামারে বললাম মামা তুমি ভয় পাচ্ছ কেন, তোমাকে কি তারা কোনো কিছু করছে, তুমি ভয় পাচ্ছ কেন, তারা তো আমাদের আত্মীয়। তো যাই হোক মামাকে অনেক কষ্টে বোঝানোর পর বললাম মামা এই 4টা পাঠা আমি একা নিয়ে যেতে পারবো না, তুমি আমাকে হেল্প করো। তখন মামা আমাকে বলল এই পাঠা নিয়ে আবার কোন বাজারে যাবি এখন? আমি বললাম মামা তুমি পাগল হয়েছো, পাঠা নিয়ে আমি বাজারে যাব কেন? এই পাঠা নিয়ে আমাদের বাড়ির পিছনে বেঁধে রেখে আসবো, তারপর এই জিনগুলো যে সেগুলো খাবে। তখন মামা বলতেছিল কি বলিস, জ্যান্তই খাবে? আমি বললাম হ্যাঁ, তারা জ্যান্তই এই পাঠা খায়, আর কিভাবে খায় এটা আমাদের দেখার বিষয় না, আমরা এটা নিয়ে যাব, আমাদের কাজ হলো বেঁধে রাখা। তখন আমার মামা বলল তোর শ্বশুর শাশুড়ি যাবে? আমি বললাম না, তারা নাকি এটা খাবে না, হয়তোবা তারা লজ্জা পাচ্ছে, এই জন্যই তারা আমাদের বাড়িতে এরকম কোনো কাজ করবে না। তো যাই হোক আমি এবং আমার মামা মিলে দুজন 2টা পাঠা করে নিয়ে টোটাল 4টা পাঠা আমাদের বাড়ির পিছনে বাঁশ বাগানের ভিতরে বেঁধে রাখলাম। পাঠাগুলো অনেক চিৎকার করতেছিল জানেন তো, অন্ধকার রাত, তারা বুঝতে পারতেছিল না তাদের সাথে কি ঘটে যাচ্ছে, কিন্তু অন্ধকার রাতে যখন তাদেরকে বের করলাম তারা অনেক বেশি পরিমাণ ভয় পাচ্ছিল। আসলে কথাই আছে না, বোবা পানি নাকি সবকিছুই বুঝতে পারে, তারা হয়তো বুঝতে পারতেছিল তাদের সাথে সামনে কি ঘটে যাবে, এবং অশরীরী আত্মার উপস্থিতি তারা খুব সহজেই বুঝে যাচ্ছিল, কাজেই তারা অনেক বেশি পরিমাণ চিৎকার করতেছিল। কিন্তু আমাদের তো কিছু করার নাই, তাদেরকে তো আমাদের আপ্যায়ন করতেই হবে তাই না। তারপর আমরা দুজন মিলে সে 4টা পাঠা সেখানে বেঁধে রাখি, মানে বাড়ির পিছনে। তারপর আমি আমার মামাকে বলি মামা কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। মামা বলে আবার কি করতে হবে? তখন বললাম আসো আরো কাজ আছে। ওই যে চারের মধ্যে আমি যে সকল বড় বড় মাছ জিয়ে রেখেছিলাম, সেখানে বোয়াল মাছ ছিল, আরো বড় বড় কিছু মাছ ছিল, সেগুলো চারির মধ্যে থেকে আমরা দুজন মিলে অনেক কষ্ট করে সেগুলো তুলি। মাছগুলো অনেক লাফালাফি করতেছিল, জ্যান্ত মাছ তো। যাই হোক মাছগুলো ধরার পর সেগুলো একটা বালতির মধ্যে রাখি। 2 বালতি মাছ হয়েছে আমাদের, বড় বড় বালতি, 50 লিটারের বালতি, 2 বালতি মাছ দুজন মিলে ধরে নিয়ে আমরা ওই বাঁশবাগানের কাছে গেলাম। তারপর সেখানে 2টা ছালা বিছিয়ে দিলাম, সেই ছালার মধ্যে সেই মাছগুলো আমরা আস্তে আস্তে রেখে দিলাম। মাছগুলো অনেক লাফালাফি করতেছিল, যে মাছগুলো বেশি পরিমাণ লাফালাফি করতেছিল সেগুলোর উপর কিছু ইট পাথর দিয়ে আমরা চাপা দিয়ে রাখছিলাম যাতে করে নড়াচড়া করতে না পারে। তারপর যখন সবকিছু কাজ শেষ হয়ে যায়, তারপর আমি আমার বউটাকে বলি তুমি এখন যাও, তোমার বাবা মাকে বলো আমরা তোমাদের সহকারী জিনদের খাবার ব্যবস্থা করেছি, তারা যেন খেয়ে আসে। তখন আমার বউটি বলতেছিল এটা কেমন কথা, তোমাদের বাড়িতে আসছে মেহমান, তুমি বলবো না, না আমি বলবো বলো তো। তারপর আমার সাথে আমার বউটাও ছিল, আমি তখন সকলকে উদ্দেশ্য করে বলি ভাইজান আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি, আপনারা যদি কিছু না মনে করেন আমাদের এই রাস্তা দিয়ে আমাদের বাড়ির পিছনে আপনারা গেলেই আপনাদের খাবার পেয়ে যাবেন, যদি দয়া করে আপনারা সেখানে যান তাহলে আপনারা কিছু খেতে পারবেন। বন্ধুরা তারা যেন অনেকটা খাওয়ার আশাই সেখানে বসেছিল, জ্যান্ত পাঠার গন্ধ তারা যেন কিছুতেই সইতে পারতেছে না। অনেকটা এরকম আমরা যখন অনেক ক্ষুধার্ত থাকি, আমরা যখন বিয়ে বাড়িতে যাই, এই খাবারের গন্ধে আমাদের পেটের মধ্যে যে ক্ষুধা থাকে সেই ক্ষুধাটা যেন আরো বেশি পরিমাণ আমাদের লেগে যায়। ঠিক তেমনিভাবে তাদের মাঝেও এই ধরনের লক্ষণ আমি বুঝতে পারি। আমি যখন এই কথাটা বলি সঙ্গে সঙ্গে তারা সেখান থেকে উঠে আমাদের বাড়ির পিছনের দিকে যাইতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, তারা যে যাচ্ছিল ভেসে ভেসে যাচ্ছিল, তাদের কোনো পা ছিল না, মাটির দিকে মনে হচ্ছিল তাদের পা মাটির সাথে মিশে যাচ্ছে, তারা হেঁটে যাচ্ছে না, তারা যেন ভাসতে ভাসতে যাচ্ছে। কিন্তু উপরের দিকে তাকালে, অর্থাৎ আমি যখন তাদের মুখের দিকে তাকাই মানে শরীরের দিকে তাকাই, তখন মনে হচ্ছিল তারা হেঁটেই যাচ্ছে। কিন্তু আবার যখন তাদের পায়ের দিকে তাকাই তখন আর তাদের পা দেখা যায় না, তাদের পা একদম মাটির সাথে মিশে যায়। তো যাই হোক আমি যখন তাদেরকে বললাম আপনারা যান আমাদের বাড়ির পিছনে, তারা সঙ্গে সঙ্গে সেখানে চলে গেল। জিনগুলো যখন যাচ্ছিল সেই পাঠাগুলো আরো বেশি পরিমাণ চিৎকার করতেছিল, আমার জিনিসটা দেখে খুবই মায় লাগতেছিল। কিন্তু বন্ধুরা 1 মিনিট পর পরিবেশ একদম শান্ত, সেই পাঠাগুলো আর কোনো চিৎকার করতেছিল না। তখন আমার বোঝার বাকি রইল না, যা হবার
তা হয়ে গিয়েছে। তার ঠিক 2 মিনিট পর অন্যরকম একটা চেঁচামেচি আমরা শুনতে পাই। কিসির মিসির শব্দের সাথে সাথে ঘুমঘুম ঘুমঘুম শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল 50 জন মানুষ যখন একসাথে কোনো কিছু পাল্লে দিয়ে খায় কেমন একটা সাউন্ড আমাদের কানে আসতে পারে। এরকম মনে হচ্ছিল যে অনেকগুলো রাক্ষস তারা এমনভাবে খাচ্ছে, মনে হচ্ছে তারা এখনই সবকিছু খেয়ে সাবার করে দিবে। রাক্ষসের মধ্যে খাচ্ছিল, কট কট কাট কাট এরকম হাড় ভাঙা শব্দ আমাদের কানে আসতে শুরু করলো। আমি তখন বুঝতে পারলাম তারা অনেক মজা করে পাল্লি করে প্রতিযোগিতা নিয়ে সেই খাবারগুলো খাচ্ছে। তো যাই হোক, আমি তখন আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকানোর পর দেখি তাদের চেহারার মাঝে এক ধরনের ক্ষুধার্ত ভাব। এই শব্দে তাদের যেন সেখানে যাইতে ইচ্ছা করতেছে, কিন্তু আমাদের কথা ভেবে তারা সেখানে যাওয়ার সাহস পাচ্ছে না। অনেকটা লজ্জাই আমাদের সামনে বসেছিল। তো যাই হোক, আমরা সেখানে বসে থেকে আমার শ্বশুর শাশুড়ির সাথে গল্প করি। অনেকগুলো গল্প করতে করতে মিনিট 10 পর দেখি 2-1টা করে জিন আস্তে আস্তে আমাদের উঠানে আবারও ফিরে আসতেছে। তারা অনেক ক্লান্ত, দেখে মনে হচ্ছে তারা তৃপ্তি সহকারে সবগুলো খেয়ে ফেলছে এবং একে একে এসে আবারও যার যার আসনে যার যার চেয়ারে বসে পড়ে। তো যাই হোক, আমি তাদেরকে বললাম, ভাইজান আপনাদের খাবারে কোনো সমস্যা হয়নি তো? আপনাদের কি পেট ভরেছে? আমি তো সামান্য একটা ব্যবস্থা করেছি, আমি তো জানি না আপনারা এতজন আসবেন। যদি আগে থেকে জানতাম তাহলে আরো ভালো করে ব্যবস্থা করতাম। তখন সবাই বলতেছিল যে না, কোনো সমস্যা হয়নি, আমরা তৃপ্তি করে খেয়েছি, আমাদের সবার অনেক বেশি পরিমাণ পেট ভরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে আপ্যায়ন করার জন্য। আপনারা যখন আমাদের রাজ্যে যাবেন দেখেন আপনাদের জন্য আমরা কি পরিমাণ আপ্যায়ন করি। আমি বললাম, তা তো করবেনই, আমি তো আপনাদের রাজ্যের জামাই, আর জামাইকে তো একটু বেশি করে আদর করতেই হয়, তাই না? তারা আমার কথা শুনে মুস্কি হাসতে শুরু করলো। তো যাই হোক, একটা পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি বলল, বাবা তোমরা থাকো, আমরা যাই, অনেক সময় এখানে থাকলাম, জানোই তো আমাদের তো শত্রুর কোনো অভাব নেই, কাজে আমাদের যত তাড়াতাড়ি আমাদের রাজ্যে ফিরে যাব আমাদের জন্য ততই মঙ্গল হবে। তখন আমি বললাম, আজকে থাকেন আমাদের এখানে, আজকে রাতটা থেকে কালকে সকালের দিকে যায়েন। সে বলল, কি বলো, আমাদের তো রাত্রে যাওয়া আসা করতে হয়, দিনের বেলা তো আমরা যাওয়া আসা করি না, কাজে আমরা যখন যাব সেটা রাত্রেবেলায়, আবার কখনো যদি তোমাদের এখানে আসি সেটাও আজকের মতো রাত্রিবেলায় আসবো, কাজে আমাদের ফজরের আজান দেওয়ার আগে আমরা আমাদের রাজ্যে ফিরে যেতে চাই, তুমি কি বলো? তখন আমি বললাম, আমি তো আপনাদের নিয়ম কানুন জানি না, তবে আপনাদের যেটা ভালো হয় সেটা করেন। তখন আমার বউ বলতেছিল, ঠিক আছে বাবা, তোমরা যাও, তাড়াতাড়ি যাও, আর পৌঁছে আমাকে জানানোর একটা ব্যবস্থা করিও, আমি একটু টেনশনে থাকবো। তোমরা পৌঁছানোর পর যে কোনোভাবে আমাকে জানাইও যে তোমরা ভালোভাবে পৌঁছাইছো। তারপর আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মার কাছ থেকে বিদায় নিল, আমার বড় মামার কাছ থেকে বিদায় নিল। তো বিদায় নেওয়ার সময় আমার বড় মামাকে দেখেই আমার শ্বশুর শাশুড়ি বুঝতে পারে এই লোকটা কেমন, কাজেই তারা আমার বড় মামাকে একটা উপহার দেয়, অনেকটা একটা বোতলের মতো দেখতে কালো খোলে। তারপর তারা আমার বড় মামাকে বলে, আপনার জন্য কিছু সামান্য উপহার, এখন খোলার এটা দরকার নাই, আপনি যখন একা থাকেন, আপনি যখন আপনার বাড়িতে যাবেন একা একা খুইলেন, আশা করি আপনার কিছু আর্থিক সাহায্য সহযোগিতা আমি করতে পেরেছি। আমাদেরকেও উপহার দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমরা সেটা নেই না, তারপরও জোর করে একটা বড় একটা কালো থলে দেয়, আমি জানি না এর মধ্যে কি আছে, আমি সেটা নেওয়ার পর আমার বউটির হাতে দেই। তখন যেহেতু তারা বিদায় নিচ্ছিল, কাজেই এটার প্রতি আমার কোনো কনসেন্ট্রেশন ছিল না। আমার বাবা মাকেও কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমার বাবা মা কিছুতেই নেয় না। তারপর তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, আর তারা যখন চলে যাচ্ছিল তখন আমার বউটি অনেক কান্না করতেছিল, অনেকটা হাউমাউ করে কান্না না, তার চোখ দিয়ে শুধুমাত্র পানি ঝরতেছিল, এটাই। তখন তার বাবা মা বুঝতে পারে, তার বাবা মা চলে যাওয়ার আগে আবারও তার কাছে চলে আসে, তাকে জড়িয়ে ধরে বলে, মা তুই তো সুখেই আছিস, আমি তো তোকে প্রথমে ভুল বুঝতে পারছিলাম, আমি ভেবেছিলাম মানুষ জাতি কেমন, এরা তো আমাদেরকে দেখতে পারে না, সবসময় আমাদেরকে ভয় পায় এবং আমাদেরকে ক্ষতিও করে, আমি চাচ্ছিলাম না যে তুই মানুষ জাতির সাথে এরকম সংসার কর, কিন্তু এখন এসে দেখতে পারলাম তুই যা করছিস একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিস, তোকে তারা এতটা আপন করে নিয়েছে আমি তো কখনো ভাবতেই পারিনি, আমি শুনেছি তুই নাকি এখন মানুষের মতোই খাবার দাবার খাস। তখন আমার বউটি বলে, বাবা আমি চেষ্টা করতেছি এদের সাথে মানিয়ে নেওয়ার, জানি না পারি কিনা। তখন তার বাবা মা বলতেছিল, তুই চেষ্টা না, তুই সম্পূর্ণটাই পেরেছিস, আমি চাই তুই ভালো থাক। তারপর আমার কাছে আসার পর তার হাত আমার হাতের উপর দিয়ে বলে, বাবা আমার মেয়েকে তুমি দেখে রাখিও, কখনো তাকে কষ্ট দিও না, আমরা আমার মেয়েকে কখনোই কষ্ট দেইনি, যখন যা চেয়েছে আমরা সেটাই তার আশা পূরণ করেছি, সে চেয়েছিল তোমাকে বিবাহ করার জন্য, আমরা চাইলেই তাকে বাধা দিতে পারতাম, তার কোনো ক্ষমতা ছিল না আমাদেরকে অতিক্রম করে তোমাকে বিবাহ করার, শুধুমাত্র সে অনেক বেশি পরিমাণ কষ্ট পাবে একথা ভেবেই তোমার সাথে বিবাহ দিয়েছি, তুমি আমার মেয়েকে কষ্ট দিও না। আমি তখন বললাম, ছি কি বলেন এগুলো, আপনারা নিশ্চিন্তে থাকেন,
আপনার মেয়েকে আমি কখনোই কষ্ট দিব না, আমি তো ওকে ভালোবাসি, তাই না? তারপর আমার বউটি বলতেছিল, বাবা তোমরা টেনশন করিও না, আমি যাকে ভালোবেসে বিয়ে করেছি সে আমাকে কখনোই কষ্ট দেয় না, সে আমাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসে, তোমরা কোনো টেনশনই করো না, আমি এখানে অনেক বেশি পরিমাণ ভালো আছি। তো যাই হোক, তারা আমাদের কাছ থেকে বিদায় আদায় নিয়ে আবারও তাদের রাস্তায় রওনা শুরু করলো। আমি দেখতে পেলাম তারা একটা সময় মানুষ থেকে আস্তে আস্তে ঘোড়া আকৃতির রূপ ধারণ করলো, অনেকটা দেখতে পঙ্খিরাজ ঘোড়ার মতো, তাদের দুপাশে ডানাও ছিল। একটা পর্যায়ে তারা উড়তে শুরু করলো, যেন মনে হচ্ছিল পাখির মতো উঠতে উঠতে তারা একদম আকাশে উঠে গেল। একটা পর্যায়ে তারা আমাদের চোখের আড়াল হয়ে যায়, তারপর আর তাদেরকে আমরা দেখতে পাই না। তখনও দেখি আমার বউটি অনেক কান্না করতেছিল, আমি তাকে জড়িয়ে ধরে তার চোখের পানিটা মুছে দেই, মুছে দিয়ে বলি, তুমি কান্না করতেছো কেন? আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমার বাবা মা তোমাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসতো, আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসি হয়তো তোমার বাবা মার 10 ভাগের 1 ভাগও বাসতে পারি না, কিন্তু কি করব, আমাকে একটু সময় দাও, আমি আরো তোমাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসবো। সে আমাকে জড়িয়ে ধরে বলে, আরে বোকা, তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসো, মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমার বাবা মার চাইতেও অনেক বেশি পরিমাণ ভালোবাসো, আমার চোখ দিয়ে তো পানি পড়বে তাই না, তারা তো আমার বাবা মা। তখন আমার বাবা মা তাকে এসে জড়িয়ে ধরে, আমার মা বলে, আরে বোকা, আমি তো তোর মা। আমার বাবা বলে, আমি তো তোর বাবা। আমার মামা এসে বলে, তুমি কান্না করিও না, আমরা সবাই তোমার পাশে আছি, তোমার যখন যা মনে চায় তুমি তখন তাই করতে পারবা, কোনো সমস্যা নেই। তারপর সবাই মিলে আমরা আমাদের রুমের মধ্যে প্রবেশ করি। তখন আনুমানিক রাত 3টা। আমার বাবা মা তাদের রুমের মধ্যে প্রবেশ করে, দরজা লাগিয়ে দিয়ে তারা শুয়ে পড়ে। আমার মামার জন্য একটা রুম ছিল, সেই রুমের মধ্যে প্রবেশ করে সেও শুয়ে পড়ে। আমরাও আমাদের রুমের মধ্যে চলে আসি। আসার পর আমি আমার পরিটিকে জড়িয়ে ধরে তাকে বারবার সান্ত্বনা দিতে থাকি। আমি তাকে একটু হাসানোর জন্য চেষ্টা করি। একটা পর্যায়ে তাকে আমি তার মনটা ভালো করে দেই। রাত বাজে 3টা, কিন্তু আমার চোখে কোনো ঘুম নাই। আমি তাকে বলি, আচ্ছা আমার সাথে এগুলো কি ঘটে যাচ্ছে বলো তো? মানে আমি তো কখনো চিন্তাও করতে পারিনি আমি তোমাকে বিবাহ করব, আবার তোমার বাবা মা আমাদের বাড়িতে আসবে, তোমাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক হবে, একদম মানুষের মতো সবকিছু, তাই না? আমার বাবা মাও কিভাবে এত সহজে মেনে নিল আমি তো সেটাও বুঝতে পারতেছি না। তখন আমার বউটা আমাকে বলে, দেখো, প্রতিটা বাবা মাই তার সন্তানের জন্য সবকিছু করতে রাজি, আমাদের বাবা মা কিন্তু আমাদের ভালো চায়। প্রথমে যখন তারা আমাদের জন্য যে সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু ভালোর জন্যই নেয়, কিন্তু আমরা যখন সেটা বুঝি না, আমরা যখন জোর করে বলি যে আমরা এটা চাই, আমাদেরকে এটা দিতেই হবে, তখন দেখো আমাদের সবার বাবা মাই কিন্তু সেই সিদ্ধান্তটা মেনে নেয়, যত কষ্টই হোক সেটা কিন্তু তারা মেনে নেয়। আমার বাবা মার দিকেই দেখো না, তারা কিন্তু প্রথমে আমাকে রুমের মধ্যে আটকে রেখেছিল, কিছুতেই আমাকে রুম থেকে বের হতে দিত না, কিন্তু একটা সময় আমি তাদেরকে কিভাবে ম্যানেজ করলাম, কিভাবে তোমাকে বিবাহ করলাম দেখছো তুমি। আমি তখন বললাম, হ্যাঁ, আমাদের বাবা মা আসলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ ভালোবাসে, কাজেই আমাদেরও উচিত হবে আমাদের বাবা মাকে অনেক বেশি পরিমাণ ভালোবাসা। সে বলল, অবশ্যই আমাদের উচিত হবে তারা যেন শান্তিতে থাকে, সুখে থাকে, সেই বিষয়টা নিশ্চিত করা। তো যাই হোক, একটা পর্যায়ে আমি তাকে বলি, আমি কবে বাবা হব বলো তো? আমাদের যদি একটা বাচ্চা হয় না, তাহলে আমাদের জীবন আরো পরিপূর্ণ হয়ে যাবে। তখন সে বলল, হ্যাঁ, এটা অবশ্য সত্য কথা, আমাদের যখন একটা বেবি হবে তখন আমাদের মাঝে আরো বেশি পরিমাণ ভালোবাসার সৃষ্টি হবে, সময় হলে ঠিকই আমাদের একটা বাচ্চা হবে, অনেক সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হবে। তো বন্ধুরা, তারপর আমরা ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠি সকাল 10টায়। আমাদের ঘুম ভেঙে যায় আমার মামার চেঁচামেচিতে। আমার মামাটা যেন কিছুতেই সকালবেলা কাউকে ঘুমাতে দিবে না। 3টার দিকে ঘুমালেও সে যেন ফজরের আজান দেওয়ার পরপরই উঠে যায় ঘুম থেকে, তারপরেই তার নাকি একটু হাঁটাহাঁটি করতে হয়। কিন্তু আজকে আর ভয়ে ফজরের আজান দেওয়ার পর সে আমাদের বাড়ির বাইরে যে হাঁটাহাঁটি করে নাই, যখন একদম ভোরের আলো ফুটে যায় তারপরে সে বাইরে যে হাঁটাহাঁটি করে। আমরা 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম, এতে সে অনেক বেশি পরিমাণ রাগ করছে। একটা সময় আমাদের দরজার সামনে এসে চিল্লাপাল্লা করতে শুরু করে। তার চেঁচামেচিতে আমরা আর ঘুমাতে পারি না, আমরা উঠে উঠানে যাই। সে অনেক বকাঝকা করতেছিল, এত বেলা কেউ ঘুমায় নাকি? তখন আমি আমার মামাকে বলি, মামা, গতকাল রাতে কি হয়েছে তুমি জানো না? তখন আমার মামা বলে, যখনই ঘুমাস না কেন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠবি, এটা আমার আদেশ। আমি বললাম, ঠিক আছে জাহাপনা, আপনার আদেশ শিরোধার্য। তো যাই হোক, আমার মামার সাথে অনেক গল্প করলাম। আমার মামা বলল, আচ্ছা, গতকাল রাতে তো আমরা তোর বাড়ির পিছনে ওই যে ছাগলগুলো মানে পাঠাগুলো বেঁধে রাখছিলাম, মাছগুলো রেখে দিয়ে আসছিলাম, সেগুলোর কি অবস্থা? আমরা তো রাত্রে দেখি নাই, চল যা দেখে আসি। তখন আমি আমার মামাকে বলি, হ্যাঁ মামা, তুমি তো ভালো কথা মনে করছো, চলো তো দেখে আসি। তারপর আমরা দুজন আস্তে আস্তে সেখানে যাই। যাওয়ার পর বন্ধুরা যেটা দেখি, অসংখ্য পরিমাণ হাড় এক পাশে পড়ে আছে আর বড় বড় মাছের কাঁটা পড়ে আছে।
হাড় আর মাছের কাঁটা ব্যতীত সেখানে কোনো কিছু নেই। ইভেন সেই 4টা পাঠার যে চামড়াও নেই। তখন আমরা বুঝতে পারলাম তারা কতটা তৃপ্তি করে সবগুলো খেয়ে ফেলছে। আমার মামা বলতেছিল, দেখছিস এভাবে কেউ কোনোদিন খায় নাকি? একদম কিছুই রাখে নাই, একেবারে নরম যে হাড়গুলো আছে সেগুলোও খাইছে। যে হাড়গুলো চাবানো সম্ভব না, বড় বড় হাড়, পায়ের নলা, সেগুলো মাত্র পড়েছিল। তো জিনিসটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল, কিন্তু আমার যে খারাপ লেগেছে এই জিনিসটা আমি আমার মামার কাছে প্রকাশ করি না। তখন আমি আমার মামাকে বলি, আপনি মনে হয় খুব সাধুভাবে খান। আপনাকে যখন মুরগির ঠ্যাং খাইতে দেওয়া হয়, আপনি তো মুরগির ঠ্যাংয়ের একটা হাড়ও রাখেন না, একদম চিবিয়ে কুরমার করে ভিতরে যা আছে সবকিছু খান। তখন সে আমাকে বলতেছিল, আরে বাবা, আমরা তো মানুষ, আমরা তো চিবিয়ে খাই, তাই না? আমি তখন বললাম, তারাও তো জিন, তাদেরও খাওয়ার এটাই নিয়ম, আপনি এটা নিয়ে বেশি কথা বললেন না, চলেন। তারপর আমরা দুজন মিলে বাড়িতে চলে আসি। বন্ধুরা, তারপর সেই দিন সকালবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। আমাদের আপ্যায়নে আমার বউটা অনেক খুশি হয়ে যায়। সে আমাকে বলে, তোমরা যে অনেক সুন্দরভাবে ব্যবস্থা করছো, আমি তোমাদের উপর অনেক খুশি, আমার বাবা মাও তোমাদের উপর অনেক খুশি। তো যাই হোক, একটা পর্যায়ে আমার মামা আমাদের থেকে বিদায় নেয়, বলে যে আমাকে এখন তোরা বিদায় দে, আমি বাড়িতে চলে যাব, আমার তো জানিসই বাড়িতে অনেক কাজ। তখন আমার বউ বলে, মামা আপনি কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে আবারও আসবেন, আমি নিজ হাতে আপনাকে রান্না করে খাওয়াবো। তখন আমার মামা বলে, কি ব্যাপার, তুমি রান্না শিখে ফেলছো? তো যাই হোক, মামা আমাদের থেকে বিদায় আদায় নেয়। আমি মামাকে বলি, মামা খবরদার কাউকে এই বিষয়টা কখনো বলবা না। তখন আমার মামা বলে, আরে বোকা, আমি কি কাউকে কোনো কথা বলি বল? আমি তো কাউকে কিছু বলি না, তোরা নিশ্চিন্তে থাক, আমার মুখ দিয়ে এই কথা জীবনও বের হবে না। তারপর আমার মামা আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। বন্ধুরা, আমার মামাকে এত পরিমাণ রিকোয়েস্ট করার কারণ আছে। আমার মামা পাতলা স্বভাবের মানুষ, সে যদি কোনো কথা লুকাতে চায়, তার মনের অজান্তে সেই কথাটা মানুষের সামনে বলে দেয়। সে যে এতদিন যাবৎ আমাদের সম্পর্কের কথা, আমার বউ যে একটা পরী, এইটা কাউকে বলে নাই, এটাই আমার কাছে অবিশ্বাস মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, মামা যখন চলে যায়, তারপর আমি এবং আমার বউ আবার রুমের মধ্যে প্রবেশ করি। আমার বউ বলতেছিল, তাহলে আমরা আমাদের রাজ্যে আবার কবে যাব বলো তো? তখন আমি বললাম, তোমার রাজ্যে আবার যাওয়ার কি দরকার? তোমার মা বাবা এসে তো দেখেই গেল, তুমি আবার যাওয়া কেন? সে তখন আমাকে বলল, কি যে বলো না, তাই বলে কি আমি আমাদের রাজ্যে যাব না? আমি বললাম, না তা না, কিন্তু কিছুদিন যাইতে দাও, সবাই মাত্র তোমার বাবা মার সাথে দেখা হইলো, আর কিছুদিন যাক, তারপর না হয় আমরা যাব। সে বলল, আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম, আমার বাবা মা আমার মামাকে নেবা না? সে বলল, তারা যদি যাইতে চায় অবশ্যই তাদেরকে আমরা নিয়ে যাব। তখন আমি বললাম, তারা যে কি করে সেটা তো আসলে বলতে পারবো না, তবে সময় হলেই বুঝতে পারবো। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা সপরিবারে, আমার বাবা মা মামা আমার বউ সবাই মিলে সেই জিনদের রাজ্যে আমরা যাই। তারা আমাদেরকে অনেক বেশি পরিমাণ আদর আপ্যায়ন করে। সেই জিন রাজ্যে যাওয়ার পর আমার মামার যে অবস্থা হয়েছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এর পরবর্তীতে আমাদের একটা ফুটফুটে সন্তানও হয়। তো বন্ধুরা, এই সকল ঘটনা পরি যখন বউ সিজন 2-তে বলা সম্ভব হচ্ছে না। আপনারা যদি পরবর্তী ঘটনাগুলো শুনতে চান, অবশ্যই পরি যখন বউ সিজন 3 শুনতে হবে, আর সেজন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। তাহলে আমি অল্প সময়ের মধ্যে পরি যখন বউ সিজন 3 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।